ওকে, চলো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ দাদা। ওকে, বিষয়টা হচ্ছে আমরা আজকে একটু অভিলেখটা শেষ করবো, কারণ দেখো আমাদের যেহেতু সামনে নেট রয়েছে, আমরা যেমন ভাস্ট বিষয়গুলো যদি আমরা এখন করি, সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে যে ওইগুলো শেষ করা একটু চাপ হয়ে যাবে। তো আমরা চেষ্টা করবো যে ছোট ছোট টপিক যেগুলো রয়েছে, যেমন অভিলেখ, মনুসংহিতা, অর্থশাস্ত্র, যাজ্ঞবল্ক্য, এইগুলো যদি কভার করা যায়, ঠিক আছে, চেষ্টা করব। আর শনিবার বা রবিবার তোমরা যদি ক্লাস করতে চাও, তখন একটা ফার্স্ট পেপারের ক্লাস, ঠিক আছে। ফার্স্ট পেপারে তোমাদের কোনটা করালে ভালো হয় বলো তো? কোনটা অসুবিধা হচ্ছে? ফার্স্ট পেপার, যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে ফার্স্ট পেপারে, সেটা আমাকে গ্রুপে লিখতে পারো, ঠিক আছে, আমি চেষ্টা করবো সেটা নেওয়া। ওকে, আজকে আমরা মোটামুটি লিপিটা শুরু করব, বা অভিলেখ। দেখো এখানে যে পিডিএফটা রয়েছে, সেখানে বলছে যে অভিলেখ পত্রের ইংরাজি সমার্থক শব্দ রূপে এপিগ্রাফি বা ইনস্ক্রিপশন শব্দ দুটি ব্যবহার করা হয়। এপিগ্রাফি এই শব্দটি এপিগ্রাফিয়ান শব্দ থেকে এসেছে, যেটা গ্রিক শব্দ এপি বা এপ। এই উপসর্গের প্রাথমিক অর্থ হলো অন বা আপন, ওভার, অ্যাবভ। এন্ড গ্রাফিয়ান শব্দের অর্থ হলো টু রাইট, ঠিক আছে। তো সোজা কথা, অভিলেখ শব্দের যদি আমরা ইংরাজি প্রতিশব্দ করি, তাহলে আমরা কি পাবো? যে অভিলেখ শব্দের ইংরেজি সমার্থক শব্দ হলো এপিগ্রাফি বা ইনস্ক্রিপশন। তোমরা, সরি, তোমরা যারা এমএ তে স্পেশাল পড়েছো এপিগ্রাফি, তো তোমরা এই মানে লিপি বা অভিলেখ স্পেশাল যারা নিয়েছো, তারা এই এপিগ্রাফি এবং ইনস্ক্রিপশন স্পেশাল এরকম বলা হয়, তোমরা এই শব্দ দুটোর সঙ্গে পরিচিত হবে। তো এখানে মোটামুটি দুটো শব্দ আমরা পাচ্ছি, একটা হচ্ছে এপি বা এফ, আর একটা হচ্ছে গ্রাফিন। মানে এপি শব্দ, এপি উপসর্গের অর্থ হচ্ছে অন, আপন, ওভার, অ্যাবভ, অর্থাৎ কোনো কিছুর উপরে। আর গ্রাফিয়ান শব্দের অর্থ টু রাইট, অর্থাৎ কোনো কিছুর উপরে কোনো কিছু লেখা, টু রাইট ওয়ান, বা কোনো কিছুর উপরে কোনো কিছু লেখা, ঠিক আছে। তো বলছে যে তবে বৃহত্তর এপিগ্রাফি শব্দের উৎপত্তি নির্ণয় দ্বারা অভিলেখ বলতে কোনো বস্তুর উপর লেখা যে কোনো অক্ষরকে বোঝালেও বিশেষভাবে কঠিন বস্তুর উপর যে কোনো লিখিত অক্ষর বা অক্ষর সমূহকে পারিভাষিকভাবে অভিলেখ পদবাচ্য করা হয়েছে। তো সোজা কথায় আমরা এপিগ্রাফি শব্দের সাধারণ অর্থ পেলাম যে কোনো কিছুর উপরে লেখা, কিন্তু যদি আমরা বিশদভাবে বা ডিপলি যদি আমরা এটাকে ভাবি, তাহলে আমাদের এরকম অর্থটা আসছে যে কোনো কিছু শক্ত কোনো কিছুর উপরে লেখা, নরম কোনো কিছুর উপর নয়, ঠিক আছে। তো সংস্কৃত অভি উপসর্গের মূলে এপি এই শব্দটা রয়েছে। লিক ধাতুর অর্থ আঁচড় কাটা, মানে অভি মানে হচ্ছে কি বললাম যে কোনো কিছুর উপরে, আর লিক লেখো, লেখো 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 বলতে লিক ধাতু থেকে আসছে। তো তার অর্থ আঁচড় কাটা, অর্থাৎ কোনো বস্তুর উপর আঁচড় কেটে লেখা কোনো কিছু, ঠিক আছে। এই শব্দ, এইটা একবার এক্সামে এসেছিল যে অভিলেখ বলতে কি বোঝায়, কোনো কিছুর উপর আঁচড় কেটে লেখা, ঠিক আছে। তারপর দেখো কি বলছে যে অভিলেখ পদটির অপর ইংরেজি সমার্থক শব্দ বা প্রতিশব্দ হলো ইনস্ক্রিপশন। এর মূল ধাতু ইনস্ক্রাইব, যার ল্যাটিন শব্দ ইনস্ক্রেবার থেকে এসেছে, যার অর্থ হলো টু রাইট, পেইন্ট, অর এনগ্রাভ, অর মার্ক এ সারফেস উইথ লেটার্স, ওয়ার্ড। মানে টু রাইট অর পয়েন্ট, এনগ্রেভ অর মার্ক এ সারফেস উইথ লেটার, মানে কোনো কিছু লেখা বা প্রিন্ট করা, অর মার্ক করা, ঠিক আছে, বা এনগ্রেভ মানে ওই খোদাই করা আর কি, উইথ লেটার্স অর ওয়ার্ড, মানে কোনো অক্ষর বা শব্দ দিয়ে কোনো কিছুর উপর খোদাই করা, লেখা বা ছাপানো, এরকম হচ্ছে, ঠিক আছে।
এবার ডিসি সরকার কি বলছে, ডিসি সরকার তার ইন্ডিয়ান এপিগ্রাফিতে বলছেন, এপিগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন লিটারালি মিন উইলিং টু এনগ্রাফ অফ সাম অবজেক্ট। বলছে এর সাধারণ অর্থ হচ্ছে কোনো কিছুর উপর এনগ্রাফ করা বা খোদাই করা, কোনো বস্তু খোদাই করা বা লেখা। বলছে এপিগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন। বলছে এপিগ্রাফি হচ্ছে ইনস্ক্রিপশনের স্টাডি। এর লিটারালি মিন সাধারণভাবে এর অর্থ হচ্ছে রাইটিং অফ সাম অবজেক্ট, রাইটিং এনগ্রেভ অফ সাম অবজেক্ট, কোনো কিছুর উপর কোনো কিছু খোদাই করে লেখা, কোনো বস্তু খোদাই করে লেখা এরকম বলছে। তো আমরা একটু ইনস্ক্রিপশন সম্পর্কে একটা আমাদের বেসিক একটা ধারণা হলো যে ইনস্ক্রিপশন হলো কোনো কিছুর উপর খোদাই করে লেখা বা আঁচড় কেটে লেখা বা কোনো এক শক্ত বস্তুর উপর কোনো কিছু লেখা, সেটাই আমরা সাধারণ অর্থে ইনস্ক্রিপশন বলে জানবো। ঠিক আছে, এখানে কারো ডাউট আছে? তারপর কি বলছে, অভিলেখের বিষয়বস্তু। বলছে অভিলেখের এই যে আমরা যে অভিলেখ বলছি, কোনো কিছু খোদাই করে লিখছি, তার একটা নির্দিষ্ট, আমরা তো আর হিজিবিজি লিখতে পারি না, স্লেট নয় যে আমরা হিজিবিজি রাখছি গোল গোল হাড়ি হাড়ি কলসি করে দিলাম। যেহেতু কোনো পাথরের উপর বা কোনো কিছু ধাতুর উপর খোদাই করে লেখা হচ্ছে, তো এর একটা নির্দিষ্ট বিষয়বস্তু থাকবে। এবার এর বিষয়বস্তু কি কি হতে পারে? এক বলছে রাজ অনুশাসন বা রাজলেখ, মানে কোনো রাজার অনুশাসন বা সেই রাজা কেমন ভাবে রাজ্য পরিচালনা করছে, সেই রাজার রাজ্যে কি কি অনুশাসন বা নিয়ম কানুন রয়েছে, সেই নিয়ম কানুন গুলো একটা পাথরে বা একটা তাম্র পাত্রে খোদাই করে এরকম লেখা হতো, সেটাকে বলা হচ্ছে যে রাজলেখ বা অনুশাসন। সেটা হচ্ছে সম্রাট অশোকের অনুশাসন, এরকম হচ্ছে এই রাজলেখের একটা উদাহরণ। তবে যে প্রশস্তি লেখ, প্রশস্তি মানে আমরা কি জানি যে কোনো কিছু কারোর সম্পর্কে ভালো কোনো উক্তি করা, ঠিক আছে, সেটাকে বলছে প্রশস্তি। তো রাজা যেহেতু রাজার, তো রাজাকে তো ভালো বলতেই হবে, তো এবং সেই রাজাকে প্রশস্তি করে, রাজার প্রশস্তি যখন কোনো কিছুর উপর খোদাই করে লেখা হয়, সেটাকে বলা হচ্ছে রাজ প্রশস্তি বা প্রশস্তি লেখ। সেটা রাজা হতে পারে, কোনো পণ্ডিত ব্যক্তিও হতে পারে। ঠিক আছে, তো বলছে যে উদাহরণ কি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি, সেখানে সমুদ্রগুপ্তের প্রশস্তি করা হয়েছে। এরপর আসছে ধর্মীয় অভিলেখ। ধর্মীয় বলতে যে কোনো ধর্মের হতে পারে, যেমন কি বলছে যে ধর্মীয় অভিলেখ বলতে অ্যাকচুয়ালি সেখানে তাদের ধর্মের বাণী, তাদের ধর্মের অনুশাসন, সেই সব সম্পর্কে এখানে লেখা থাকে। যেমন বলছে যে হেলিওডোরাসের বেসনগড় গরুর স্তম্ভ, ঠিক আছে। দান বিষয়ক, কোনো রাজা বা কোনো ব্যক্তি তো কোনো কিছু দান করছে, সেই দানটাকে খোদাই করে রাখা হচ্ছে, যেমন হচ্ছে হর্ষের বাঁশখেড়া তাম্রশাসন। তোমরা এই দান বিষয়ক এই যে লেখা তোমরা এখনো দেখবে যে কোনো মন্দির, দেখবে যে বড় কোনো মন্দিরে যাবে, সেখানে কে কত টাকা দান করছে ওই মন্দিরটা নির্মাণ কার্যে, দেখবে যে একটা পাথরে এরকম খোদাই করে লেখা থাকে মন্দিরের গায়ে। দেখেছো নিশ্চয়ই? নামগুলো লেখা থাকে। হ্যাঁ, হ্যাঁ, নামগুলো লেখা থাকে দাদা। হ্যাঁ, 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 নামগুলো লেখা থাকে এবং কে কত টাকা দান করছে, ঠিক আছে, হ্যাঁ, সেটা। নাম, তারপরে কত টাকা দান করেছে, তারপরে কত তারিখে দান করছে, বা কত, মানে ওইটা কততে প্রতিষ্ঠা হয়েছে বা ওটা হয়েছে, সেগুলো সবই লেখা থাকে। হ্যাঁ, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এটা আমাদের ওই প্রাচীন কনসেপ্ট থেকে কিন্তু আসছে, ঠিক আছে। আমাদের এই যে প্রাচীন স্তম্ভলেখ বা এই যে দানের অভিলেখ থেকে কিন্তু এই কনসেপ্টটা আসছে, বর্তমানেও এটার প্রচলন রয়েছে। ঠিক আছে, ওকে, চলো। এইবার আমাদের ব্রাহ্মী লিপি সম্পর্কে একটু জানতে হবে, ব্রাহ্মী লিপিটা কি, ঠিক আছে। তো এখানে বলছে যে 1938 সালে জেম প্রিন্সেস ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন। তিনি দানম শব্দটি প্রথম পাঠোদ্ধার করেন। তো এই দুটো তিনটে কোশ্চেন এখান থেকে হতে পারে, অলরেডি এখানে এইটা থেকে কোশ্চেন হয়েছে যে ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন, কত সালে করেন, এবং প্রথম কোন শব্দের তিনি পাঠোদ্ধার করেন। ঠিক আছে, তিনটে ইম্পর্টেন্ট। 1837 সালে তিনি প্রথম ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করছেন এবং দানম শব্দটির পাঠোদ্ধার করছেন। ঠিক আছে,
তো বলছে যে ব্রাহ্মী লিপিকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌর্যকালীন ব্রাহ্মী বা আদি ব্রাহ্মী, মধ্য ব্রাহ্মী, উত্তর ব্রাহ্মী বা গুপ্তকালীন ব্রাহ্মী এরকম বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ভারতীয় প্রাচীন সাহিত্যে ব্রাহ্মী লিপির উল্লেখ সর্বত্র দেখা যায়। মানে আমাদের অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে প্রাচীন লিপি হিসেবে ব্রাহ্মী লিপিকে ধরা হয়, এবং আমাদের যেসব প্রাচীন সাহিত্যগুলো রয়েছে সেই প্রাচীন সাহিত্যের প্রায় বেশিরভাগটাই ব্রাহ্মী লিপিতে লেখা বা ব্রাহ্মী লিপির পরিচয় পাওয়া যায় সেই সময়। তার মধ্যে দেখো এখানে বলছে যে বৌদ্ধ গ্রন্থ ললিত বিস্তরে 64টি লিপির মধ্যে ব্রাহ্মী লিপির নাম প্রথমে পাওয়া যায়। তো তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে ললিত বিস্তরে 64টি লিপির নাম পাওয়া যাচ্ছে, তো এরকম প্রশ্ন হতে পারে যে 64টি লিপির নাম কোথায় পাওয়া গেছে। এটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ ললিত বিস্তার, একটা হচ্ছে বৌদ্ধিক টেক্সট। ঠিক আছে, সেখানে ওই তোমার যশোধরা এবং আমাদের গৌতম বুদ্ধের প্রেম কাহিনী, তাদের জীবন কাহিনী নিয়ে ললিত বিস্তার লেখা। এই ললিত বিস্তার সম্পর্কে বলে রাখি, ললিত বিস্তারটা আমাদের এমএতে পাঠ্য ছিল। এখানে ভুলভাল সংস্কৃত রয়েছে। ভুলভাল সংস্কৃত মানে গ্রামাটিক্যাল এরর প্রচুর রয়েছে। তোমরা যদি কোনোদিন টেক্সটটা পাও দেখবে যে ওখানে গ্রামাটিক্যাল প্রচুর এরর রয়েছে। মানে সংস্কৃতে যে পাণিনি ব্যাকরণ, সেই পাণিনি ব্যাকরণকে অবলম্বন করে বা অনুসরণ করে কিন্তু এই ললিত বিস্তার রচনা করা হয়নি। যাই হোক, তো ললিত বিস্তার থেকে আমরা 64টি লিপির পরিচয় পাই, এবং এই 64টি লিপি গৌতম বুদ্ধের আয়ত্তে ছিল এরকম সেখানে আমরা পাই যে 64টি লিপি সম্পর্কে তার জ্ঞান ছিল। ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে যে চীন দেশীয় বিশ্বকোষ ফাবানশুলিনে উল্লেখিত 3টি লিপি হলো ব্রাহ্মী, কৈঅলু আর তনশকি। ঠিক আছে? তো এটা একটু মনে রাখবে তোমরা। ফাবানশুলিনে 3টে লিপি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ব্রাহ্মী, কৈঅলু আর তনশকি। আচ্ছা, সময়াঙ্গম সূত্র নামক জৈন গ্রন্থে কি বলছে যে অষ্টাদশ লিপির মধ্যে প্রথমে ব্রাহ্মী লিপির কথা বলা হয়েছে। ঋগ্বেদে ব্রাহ্মী শব্দের উল্লেখ রয়েছে। এর ব্রাহ্মী অবশ্যই রয়েছে, এটা দেখে নেবে একটু। তারপর হচ্ছে পাণিনির মতে ব্রাহ্মী পদটি শুদ্ধ। মানে এটা হচ্ছে যেহেতু বৈদিক সাহিত্য, তো বৈদিক সাহিত্যে এখানে হস্যইকার রয়েছে, কিন্তু পাণিনির মতে ব্রাহ্মী এটা হচ্ছে, আচ্ছা এই বটা কিন্তু বর্গীয় ব। ঠিক আছে, এটা যা কোনো ভাবে ল্যাপটপে টাইপ হয়নি বা এরকম টাইপিং এরর রয়েছে, এটা বর্গীয় ব। তো ব্রাহ্মী বানানটা হচ্ছে দীর্ঘী। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছে যে জৈন পরম্পরা অনুসারে জৈন তীর্থঙ্কর আদিনাথ তার কন্যা বাম্পিকে পড়ানোর জন্য এই লিপিটি আবিষ্কার করেন, ও তার কন্যা বাম্পির নাম অনুসারে এই ব্রাহ্মী নামকরণ করা হয়। তাহলে ব্রাহ্মী এই লিপির একদম উৎপত্তি কিভাবে, তার একটা এই বিষয়ে মিথ রয়েছে। কি বলছে, যেটা জৈন পরম্পরা অনুসারে প্রচলিত যে জৈন তীর্থঙ্কর আদিনাথ তার কন্যা বাম্পিকে পড়ানোর জন্য এই লিপি আবিষ্কার করেন, এবং তার কন্যার নাম অনুসারে এর নামকরণ করা হচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে? তো বলছে যে ব্রাহ্মণ ও বেদকে রক্ষা করার জন্য স্বয়ং ব্রহ্মা ব্রাহ্মণগণকে এই লিপি প্রদান করেন, তার নাম অনুসারে এর নাম হয় ব্রাহ্মী। এটাও একটা মিথ রয়েছে যে ব্রাহ্মণ ও বেদকে রক্ষা করার জন্য স্বয়ং ব্রহ্মা ব্রাহ্মণগণকে এই লিপি প্রদান করেছিলেন, তার নাম অনুসারে এটা হচ্ছে ব্রাহ্মী। এটা কিংবদন্তি রয়েছে। বলছে কিংবদন্তি অনুসারে প্রজাপতি ব্রহ্মা এই লিপির স্রষ্টা। এ বিষয়ে নারদ সংহিতায় কি বলা হয়েছে, না করিশ্বর যদি ব্রহ্মা লিখিত চক্ষুরুত্তমম তত্রেয়মস্য লোকস্য ন ভবিষ্যৎসু ভাঙ্গতি। এরকম একটা প্রসক্তি সেখানে বলা হচ্ছে। ব্রহ্মা লিখিতম বা ব্রহ্মা এই ব্রাহ্মী লিপি রচনা করেছেন, সেরকম একটা তার রিলেটেড একটা এভিডেন্স এবং বলা হচ্ছে। তো এটা জাস্ট দেখে রাখো, এগুলো আসে না পরীক্ষায় ইন্ট্রোডাকশনের জন্য। বলছে যে ব্রাহ্মীর যে ভাগগুলো, কি বলছে যে উত্তর ব্রাহ্মী, দক্ষিণ ব্রাহ্মী, পূর্ব ব্রাহ্মী এবং পশ্চিম ব্রাহ্মী। তোমাদের প্রশ্ন হতে পারে যে ব্রাহ্মী লিপির কয়টি ভাগ। ঠিক আছে? তো উত্তর ব্রাহ্মীর মধ্যে কোনগুলো পড়ছে, এরকম প্রশ্ন হতে পারে যে সারদা লিপি
ব্রাহ্মী লিপির কোন ভাগে পড়ছে? এটা হচ্ছে উত্তর ব্রাহ্মী, এটা 7ম শতক, কাশ্মীর ও প্রতিবেশী অঞ্চলে এই ব্রাহ্মী লিপি উত্তর ব্রাহ্মীর জন্ম হচ্ছে বা পাওয়া যাচ্ছে। দক্ষিণ ব্রাহ্মী কি বলছে, যে দক্ষিণ ভারতের উপরি অংশে তেলেগু কন্নড় লিপিতে প্রচলিত এবং দক্ষিণ ভারতের নিম্নাংশ গ্রন্থ তামিল বট্টেরুত্তু লিপি প্রচলিত ছিল। বলছে গ্রন্থলিপি থেকে মালায়াম লিপির উদ্ভব। গ্রন্থলিপি সংস্কৃত ভাষা লিখতে ব্যবহার হতো। তো এখানে যেটা বলছে যে দক্ষিণ ভারতের উপরের অংশ তেলেগু কন্নড় লিপি প্রচলিত, দক্ষিণ ভারতের নিম্নাংশে তামিল বট্টেরুত্তু লিপি প্রচলিত ছিল। গ্রন্থলিপি থেকে মালায়াম লিপি। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাদের জানতে হবে যে এই যে গ্রন্থলিপি বলতে কি জানো? গ্রন্থলিপি মানে হচ্ছে ব্রাহ্মী লিপির কথা বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, পূর্ব বাংলা কি বলছে যে গৌড়ী লিপি, এটা হচ্ছে এই লিপি থেকে বাংলা, অসমীয়া, মৈথিলি উদ্ভব। তারপর হচ্ছে পশ্চিমী ব্রাহ্মী বা নাগরী লিপি। পূর্ব ব্রাহ্মীর অপর নাম হচ্ছে গৌড়ী লিপি, পশ্চিম ব্রাহ্মীর অপর নাম হচ্ছে নাগরী লিপি। এখান থেকে দেবনাগরীর উদ্ভব বলে মনে হয়। তো তোমাদের এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে পশ্চিম ব্রাহ্মী থেকে দেবনাগরী লিপির উদ্ভব হয়েছে বলে ধরে নেওয়া হয়। তো তোমাদের যদি বলে যে দেবনাগরীর উদ্ভব কোন লিপি থেকে, তখন বলবে পশ্চিম ব্রাহ্মী বা নাগরী লিপি থেকে দেবনাগরীর উদ্ভব হয়েছে। এছাড়াও একটা রয়েছে, সেটা হচ্ছে উত্তর পূর্ব ব্রাহ্মী। উত্তর পূর্ব ব্রাহ্মী বা গুপ্ত লিপি, এটি বিশেষ বিবর্তিত হয়, তা হলো সিদ্ধ মাতৃকা লিপি। তোমাদের এখান থেকে এই উত্তর ব্রাহ্মী লিপির অপর নাম জিজ্ঞাসা করতে পারে, সেটা হচ্ছে সিদ্ধ মাতৃকা লিপি। উত্তর পূর্ব ভারতে ও পশ্চিম ভারতে এর প্রচলন ছিল। সূক্ষ্ম পণী লিপি বা আদি নগরী, কুটিল, বিকট লিপি বা দেবনাগরীর উদ্ভব এখান থেকেও হতে পারে। উত্তর পূর্ব ব্রাহ্মী থেকেও দেবনাগরীর উদ্ভব হতে পারে। তোমরা এবার অপশন দেখে অ্যান্সার করবে যে পশ্চিম ব্রাহ্মী আছে না উত্তর পূর্ব ব্রাহ্মী, যে কোনো একটাই থাকে, ঠিক আছে? এই মোটামুটি তোমাদের ব্রাহ্মী লিপি সম্পর্কে একটু জানতে হবে। তোমাদের অলরেডি যে নোটস গুলো প্রোভাইড করা আছে, ব্রাহ্মী লিপি একটা দেখবে হিন্দি একটা দেয়া রয়েছে, তো ওই দুটো জাস্ট পড়ে নেবে। ওখান থেকে বিশেষ কোশ্চেন আসে না, জাস্ট একটু পড়ে নেবে, ঠিক আছে? এটা আমাদের যে ব্রাহ্মী লিপির যে ইতিহাস, সেই ইতিহাস থেকে কারো কোনো সমস্যা আছে এখান থেকে? না। একটু বেসিকটা জানলাম। এখানে দেখো যে ব্রাহ্মী লিপিকা উদ্ভব, এখানে একটা 10 পেজের একটা দেওয়া আছে। আমি টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না, কারণ এখান থেকে খুব কম কোশ্চেন, যে জায়গাগুলো তোমাদের কোশ্চেন হয় সেইগুলো আমি তোমাদের হাইলাইট করে দেবো বা বলে দেবো। তোমরা এই দুটো, এই ব্রাহ্মী লিপির উদ্ভব দুটো হিন্দি পিডিএফ আছে, একটু পড়ে নিও। 3টে রয়েছে। যদি বুঝতে অসুবিধা তবে হয়, 5-6টা কোশ্চেন আসছে। হ্যাঁ বলছি 5-6টা কোশ্চেন আছে। 5-6টা কোশ্চেন আছে? হ্যাঁ, লিপি থেকে রিসেন্টলি ভালোই কোশ্চেন আসছে। 5টা তো ও কোশ্চেন আচ্ছা। আসছেই, 4-5টা কোশ্চেন শিওর ধরে। আগে একটা হুম। দুটো তিনটে করে আসতো, এখন রিসেন্টলি খুব আসছে এবং এগুলো পারাও একটু সমস্যার বিষয় হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য হুম। তোমাদের এতগুলো পিডিএফ দেওয়া। আগে তো শুধু ওই, দেখবে আমি কোনটা বলছি, আগে একটা পিডিএফ এই হচ্ছে আমরা শেষ করে দিতাম। কিন্তু রিসেন্টলি এত বিশেষ করে এই থার্ড পার্টি যেগুলো রয়েছে, মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, অর্থশাস্ত্র এবং এই লিপি, এগুলো থেকে আগে খুব সহজ কোশ্চেন আসতো এবং পারা যেত সবগুলো।
কিন্তু বর্তমানে এর এত জটিলতা সৃষ্টি হয়েছে, বলবো না। তো সেই জন্য এতগুলো করে তোমাদের পিডিএফ দেওয়া হচ্ছে যাতে কোনো কোশ্চেন মিস না যায়, ঠিক আছে? আশা করি মিস দাদা 21-এর কোশ্চেনটা পাঠিয়ে দেবে না? 21-এর কোশ্চেন হুম। ওগুলো তোমাদের আগে দেওয়া হয়নি, আমি তোমাদের এইগুলো দিয়ে দেবো, ঠিক আছে? কোশ্চেন তুমি 20টা পাঠিয়েছো, ওটা তো করা হয়ে গিয়েছিল, অ্যান্সারও পাঠিয়ে দিয়েছো, 21-এরটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, 21, হুম। 19 সব দিয়ে দেবো। আচ্ছা, এবার আমরা ওই যে হিন্দি বইটা ওখান থেকে দেখবো, তারপর বাংলা একটা বই রয়েছে সেটাও দেখবো, হ্যাঁ? এখানে দেখো যে যে জায়গাগুলো হাইলাইট করতে বললো সেগুলো তোমরা নিশ্চয়ই খাতা পেন নিয়ে বসে সবাই ওই জায়গাগুলো কিন্তু দেখে আমি নোট করে রাখবো, ঠিক আছে? তো বলছে যে লিপি বা অভিলেখ, এখানে অশোকের ব্রাহ্মী লিপি হচ্ছে 3 প্রকার, এটা হচ্ছে অশোককালীন, গুপ্তকালীন, কুষাণকালীন, দক্ষিণ উত্তর ভারতীয় ব্রাহ্মী বলা হচ্ছে। এবার হচ্ছে অশোকের যে ব্রাহ্মী লিপি, সেই ব্রাহ্মী লিপি সম্পর্কে এখানে অনেক লেখা আছে, এগুলো দরকার নেই। হুম, বলছে যে সম্রাট অশোকের ব্রাহ্মী লিপি লিখিত যে ইনস্ক্রিপশন গুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। বলছে যে এটা হচ্ছে রুমিনদেই স্তম্ভলেখ, গিরনার শিলালেখ, বাবরা, এটা আমরা পরে পড়ছি। একটা পয়েন্ট করে দিয়েছে যাতে তোমাদের ধরতে সুবিধা হয়। এখান থেকে কেমন কোশ্চেন হয় বলতো, একটু বলতে পারবে? সাপোজ ধরো এরকম তোমাদের প্রশ্ন এলো, কান্দাহার দ্বিভাষী শিলালেখের ভাষা কি বা লিপি কি? কান্দাহার দ্বিভাষী শিলালেখের লিপি কি? তখন তোমাদের অ্যান্সার করতে হবে যে এটা কি লিপি। ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি। ঠিক আছে? এরকম ব্রাহ্মী লিপি থেকে মানে এই জায়গাটা একটা পয়েন্ট করে দিয়েছে যে অশোকের যে যতগুলো শিলালেখ রয়েছে বা রয়েছে, স্তম্ভলেখ রয়েছে, সেগুলোর মধ্যে ব্রাহ্মী লিপিতে কোনগুলো লেখা সেইগুলো একটা পয়েন্ট করে দিয়েছে, ঠিক আছে? এবারে গুপ্তকালীন ব্রাহ্মী সম্পর্কে কিছু বলা হয়েছে, তবে মূল অভিলেখে আসছে। এই যে দেখো এখানে দেবানাম প্রিয় বা প্রিয়দর্শী, এটা বলতে কাকে বোঝানো হয়েছে? এটা এবার এসেছিল সম্রাট অশোক সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, এই শাহবাগী এবং মানসেহেরা, আহ, আমি লাস্ট যে নেটটা দিয়েছিলাম সেই নেটে এসেছিল এই শাহবাগজি, ঠিক আছে? শাহবাজ গড়ি, সরি, শাহবাজগড়ি, এটা হচ্ছে এই লিপির কোথা থেকে উদ্ধার করা হয়েছে? এই কোশ্চেনটা এসেছিল। পাকিস্তান। এটা হচ্ছে পাকিস্তান, মনে রাখবো। শাহবাজগড়ি আর হচ্ছে মানসেহেরা, মানসেহেরা এই দুটো হচ্ছে তো তোমাদের পাকিস্তান থেকে উদ্ধার করা হয়েছে। মানসেহারা পাঞ্জাব। হ্যাঁ, মানসেহারা তো পাঞ্জাব আর শাহবাজগড়ি তো পাকিস্তান। হ্যাঁ, শাহবাজগড়ি পাকিস্তান। আর মানসেহারা ওটা হচ্ছে পাঞ্জাব। পাকিস্তান না, এই পাঞ্জাব। পাঞ্জাব হ্যাঁ। আচ্ছা, আমরা একটু পরে দেখছি, এখানে তো ব্র্যাকেটে পাকিস্তান দেওয়া আছে, ওই জন্য বললাম। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, তারপরে বলছে যে খরষ্টি লিপি, এটা হচ্ছে খরষ্টি লিপিতে লেখা। এই দুটো শাহবাজগড়ি এবং মানসেহেরা, এটা হচ্ছে খরষ্টি লিপিতে লেখা।
এখানে দেখো ওই কোশ্চেনটাই এসেছিল যে 1837 সালে জেন প্রিন্সেস, এটা হচ্ছে তোমার পাঠোদ্ধার করেছিলেন। এইবার হচ্ছে তোমাদের কষ্টের শুরু। কিভাবে, কেন কষ্ট? সেটা হচ্ছে যে অশোকের যে শিলালেখগুলো রয়েছে বা স্তম্ভলেখগুলো রয়েছে, কোনটার কি বিষয়। দেখো সাপোজ হচ্ছে এরকম তোমাদের প্রশ্ন হতে পারে যে অশোকের প্রথম শিলালেখ কোথায় পাওয়া গিয়েছে, এটা হচ্ছে এর ভাষা কি ছিল, এর লিপি কি ছিল, আর এর মূল বিষয় কি ছিল। তাই এখানে আমার কিছু করার নেই, তোমাদের এটা মাথায় রাখতে হবে বা মুখস্থ করতে হবে। এবার তোমরা কি করে মুখস্থ করতে পারো, তোমরা ছক করে নিতে পারো। ধরো এরকম খাতায় ছক করে নিলে যে প্রথম শিলালেখ, স্থান, ভাষা এরকম করে নিলে, নিয়ে কোনটা কি ভাষা, কোনটা কি লিপি, তার মূল বিষয় কি ছিল, এইগুলো কিন্তু ডিপলি কোশ্চেন আসছে। যেমন ভাবে এরকম সাপোজ তোমাদের কোশ্চেন হলো যে অশোকের প্রথম শিলালেখ, প্রথম শিলালেখ কোথা থেকে পাওয়া গেছে, বা প্রথম শিলালেখের পাঠোদ্ধার কোথা থেকে হয়েছে। তো সেটা তোমাদের এখানে তোমার জুনাগড় বা গিরনার, এটা তোমাদের আসবে। তো এইভাবে তোমাদের কিন্তু এই কটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, কিছু করার নেই। বোঝা গেল কিভাবে কোশ্চেন আসবে। হ্যাঁ। এইবার শিলালেখ গুলো গেল, শিলালেখের পর আসছে স্তম্ভলেখ। স্তম্ভলেখেও সেম, স্তম্ভলেখ থেকেও সেম কোশ্চেন হয় যে প্রথম স্তম্ভলেখ, দ্বিতীয় স্তম্ভলেখ, পঞ্চম, ষষ্ঠ, এই স্তম্ভলেখ গুলো কোথা থেকে, এর টোটাল 7টা রয়েছে, ওখানে ওটা 14টা রয়েছে। তো এইগুলো কোথায় অবস্থান, কি ভাষা এবং কি জন্য, এইরকম ধরনের একবার কোশ্চেন এসেছিল যে অশোকের ষষ্ঠ স্তম্ভলেখের বিষয় কি ছিল। এইবারে তোমাদের একটা সুবিধা আছে কি বলতো, ধরো এই প্রথম স্তম্ভলেখের বিষয় কি আছে দেখো, ধর্ম, শিক্ষার মহিমা, ঠিক আছে। দ্বিতীয় স্তম্ভলেখের বিষয় দেখো আবার ধর্ম। তৃতীয় স্তম্ভলেখ দেখো সেখানে হচ্ছে কল্যাণ, কল্যাণামেব বর্ষতি, এরকম ধরনের দিতে পারে যে কল্যাণামেব বর্ষতি, এটা হচ্ছে কোন শিলালেখে পাওয়া যায়। এত ডিপ দেয় না, তাও এরকম বলতে পারে যে কল্যাণ কার্য সম্পর্কে কোন স্তম্ভলেখে বলা হয়েছে, এরকম হতে পারে। এবার দেখো এখানে হচ্ছে সপ্তমেও দেখো ধর্ম বৃদ্ধির মনোচরণ। তো ধর্ম রিলেটেড যেগুলো, সেগুলো তোমরা এক জায়গায় করলে যে প্রথম, দ্বিতীয় এবং সপ্তম, এটা হচ্ছে এর মূল বিষয় হচ্ছে ধর্ম, ঠিক আছে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট যে অশোকের কান্দাহার দ্বিভাষী শিলালেখ, সেটা হচ্ছে কোথায় অবস্থিত। কান্দাহার হচ্ছে আফগানিস্তান। খুব খুব আসে পরীক্ষা এটা, কান্দাহার দ্বিভাষী শিলালেখ। এবার দ্বিভাষী বলতে দ্বিভাষা কি কি ছিল, এটা বলছে যে গ্রিক এবং আরমাইক। এর লিপি হচ্ছে গ্রিক লিপি, আর মূল এর বিষয়বস্তু ছিল অহিংসা। এই কান্দাহার শিলালেখটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে তোমাদের পরীক্ষা, ঠিক আছে। তারপর হচ্ছে অশোকের মস্কি শিলালেখ, মস্কি। তারপর হচ্ছে এদিকে রুবিননাই, রুবিননাইটা হচ্ছে নেপাল, রুবিননাইটা নেপাল, ভাষা হচ্ছে প্রাকৃত, লিপি হচ্ছে ব্রাহ্মী। আচ্ছা, তারপর হচ্ছে এবার অশোক চলে গেল, অশোকের পর হচ্ছে রুদ্ররামন। রুদ্ররামনের হচ্ছে তোমার, এটা হচ্ছে গিরনার, গিরনারের জুনাগড়ের, এটা হচ্ছে গুজরাটে পাওয়া গেছে এটা। ভাষা সংস্কৃত, লিপি ব্রাহ্মী, কাল হচ্ছে 150 শতক। আচ্ছা, এই জায়গাটা তোমাদের একটা বলে দিই যে এই জায়গাটা যদি তোমরা সিনসিয়ারলি বা কেয়ারফুলি যদি পড়তে না পারো,
তাহলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু এর থেকে চলে যাবে। কারণ হচ্ছে এই জায়গাটা অনেকে ক্যাজুয়ালি নেবে। তোমরা যখন পরীক্ষা দেবে, পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবে যে ওই জায়গাটা আমরা ছেড়ে এসেছি কেন। তো সেই জন্য বারবার বলছি, সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন হয়, কিন্তু ওই জায়গাগুলো একটু মনে রাখতে হয়। তার জন্য বারবার তোমরা তোমরা এক কাজ করতে পারো, এটাকে তোমরা খাতায় লেখো, একটা পেজে লেখো, লিখে তোমরা যে জায়গায় পড়তে বসো বা তোমরা যে যে বেডে তোমরা থাকো সেই বেডের যে দেয়াল, সেই দেয়ালে তোমরা মেরে রাখতে পারো। যেমন আমরা ছোটবেলায় ওই যে অঙ্কের সূত্র মুখস্থ করতাম, তেমন ভাবে তোমরা এই জায়গাগুলো ইয়ে করবে, ঠিক আছে? আর যদি কেউ ক্যাজুয়ালি ছেড়ে দাও, আমি বারবার বলছি এটা একদম সহজ জায়গা, কিন্তু যদি কেউ ক্যাজুয়ালি ছেড়ে দাও সেক্ষেত্রে কি সমস্যা হবে আমাদের? দেখবে অনেকে একটার জন্য নেট হয় না, একটার জন্য জেআরএফ আটকে যায়, একটার জন্য ফেলোশিপ আটকে যায়। তো এই সমস্যাটা কিন্তু তোমরা ভুগবে। তো সেই জন্য বলছি সহজ বিষয়, কিন্তু একটু সিনসিয়ারলি তোমরা যদি পড়ো পেরে যাবে, ঠিক আছে? কোনগুলো সমস্যা হবে দেখো, এই রুদ্রদামনে গিন্নারমেন্ট এগুলো সমস্যা হয় না। সমস্যাটা হয় হচ্ছে অশোকের ওই শিলালেখ এবং স্তম্ভলেখ গুলো, ঠিক আছে? ওই জায়গাটা যদি একটু ঠিকঠাক করে করতে পারো বাকিগুলো এমনিতে হয়ে যাবে, ঠিক আছে? আর দেখি এখানে একটা জিনিস লক্ষ্য করবে, দেখো যে রুদ্রদামনের যে গিরনার শিলালেখ, তারপর দেখো যশোধর্মনের মান্দাসর শিলালেখ, তো এদের স্তম্ভলেখ, এদের মধ্যে কি মিল আছে দেখো, যে দুটোই হচ্ছে ব্রাহ্মী লিপি, দুটোর ভাষায় সংস্কৃত। তো তোমরা এই মিলগুলো লক্ষ্য করে যেগুলো ব্রাহ্মী লিপি পড়ছে সেগুলো এক সাইড করে দাও, যেগুলো সংস্কৃত ভাষা পড়ছে সেগুলো এক সাইড করে দাও, যেগুলো খরষ্টি লিপি পড়ছে সেগুলো এক সাইড করে দাও। তাহলে দেখবে তোমাদের পড়তে সুবিধা হচ্ছে এবং মনে রাখতে সুবিধা হচ্ছে, ঠিক আছে? এবং তারপর তোমরা কোশ্চেন অ্যান্সার সলভ করবে। আগে তোমরা কোশ্চেন অ্যান্সার সলভ করতে যাবে না, আগে পড়বে, পড়ে বিষয়টা কাউকে ধরতে বললে, ঠিক আছে, বা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে কাউকে বললে যে আমাকে এই জায়গাটা ধরতো, আগে হচ্ছে কি দেখি, তারপর গিয়ে কোশ্চেন অ্যান্সার সলভ করবে, ঠিক আছে? বোঝা গেল কিভাবে পড়বে এই জায়গাটা? বোঝা গেল? তোমরা হ্যাঁ। যদি চাও তোমরা নোটস বানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমি চেক করে দেবো, বা কোনো জায়গায় যদি কোনো মনে হয় আমি তাহলে বলে দেবো। বোঝাতে পারলাম? এবং সবাই অবশ্যই নোট ডাউন করবে, করে সেটা তোমাদের যেখানে পড়বে সেই দেয়ালে যেন টাঙানো থাকে, ঠিক আছে? ঘুম থেকে উঠে দেখবে, ঘুমানোর সময় দেখবে, একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে, দেখবে যে তোমাদের অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে বাঁশখেড়া তাম্রপত্র, এটা হচ্ছে শাহজাহানপুর উত্তরপ্রদেশে পাওয়া গেছে, এবং লিপি হচ্ছে উত্তর ব্রাহ্মী। তারপর হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের হস্তি গুম্ফা, পুলকেশী, দ্বিতীয় পুলকেশীর আহেল প্রশস্তি, এইটা থেকে কোশ্চেন হয়। কি বলতো, এই যে জায়গাটা দেখো, দ্বিতীয় পুলকেশীর যে রবি কীর্তি কবিতাশ্রিত কালিদাস ও ভারবী কীর্তি, এই লাইনটা তুলে দিয়ে বলবে যে এটা কার শিলালেখ থেকে পাওয়া গেছে, বা এই শিলালেখের ভাষা কি, এই শিলালেখটা কোথায় পাওয়া গেছে। অথবা তোমাদের এরকম ডিরেক্ট কোশ্চেন হতে পারে যে কালিদাস এবং ভারবীর নাম কোন শিলালেখে পাওয়া যায়। কোশ্চেনটা বোঝাতে পারলাম? ফার্স্ট কোশ্চেন হয় এরকম লাইন তুলে দিয়ে, রবি কীর্তি কবিতাশ্রিত, এরকম লাইন তুলে দিয়ে কোশ্চেন হবে তোমাদের যে এটা কোন শিলালেখে পাওয়া গেছে। অথবা সিম্পল কোশ্চেন হতে পারে যে কালিদাস এবং ভারবীর নাম কোন শিলালেখে পাওয়া যায়, এরকম কোশ্চেন হতে পারে। অথবা তোমাদের কোশ্চেন হতে পারে কি, যেটা এই না যুক্তিটা তুলে দিল, দিয়ে বললো যে এই শিলালেখটা কোথায় পাওয়া গেছে। বোঝা গেল কিভাবে কোশ্চেন হবে? হ্যাঁ।
আচ্ছা, এই গিরনার শিলালেখের একটা জায়গা থেকে একটু জটিল কোশ্চেন হয়। এখানে সিম্পল কোশ্চেন কি হতে পারে, যে ভাষা কি, লিপি কি, কত সালে, এটা একটা সিম্পল কোশ্চেন হয়। এবং এর কঠিন কোশ্চেনটা কোথায় হয় জানো? এর কঠিন কোশ্চেনটা হয় এর বিষয় কি। এর বিষয় হচ্ছে, দেখো, সুদর্শন তারকা ইতিবৃত্ত और पुनर्निर्माण तथा রুদ্র দমন কি রাজনৈতিক উপলব্ধিয়া। মানে কি, যে তারক নামক একটা হচ্ছে সুদর্শন নামক একটা হ্রদ ছিল। তারক মানে হচ্ছে হ্রদ, বলছে সেই সুদর্শন হ্রদের ইতিবৃত্ত এখানে রয়েছে, সুদর্শন হ্রদের কাহিনী রয়েছে, তার পুনর্নির্মাণের কাহিনী রয়েছে, এবং কি বলছে যে রুদ্র দমনের রাজনৈতিক উপলব্ধি। ঠিক আছে, এইটা হচ্ছে মূল বিষয়। এইবার এখান থেকে তোমাদের কোশ্চেন হতে পারে যে সুদর্শন ঝিল নির্মাণ করেছিল কে, সুদর্শন হ্রদ কে নির্মাণ করেছিল। দেখো এখানে সুদর্শন ঝিল কা নির্মাতা কে, পুষ্পগুপ্ত। পুষ্পগুপ্ত, পুনর্নির্মাতা হচ্ছে চক্রপালিত। আর গিরনার তারকের সম্বন্ধে হচ্ছে কনিষ্ক কনিষ্ক কুষাণ। আচ্ছা, আর এইখান থেকে তোমার একটা জিনিস বলা নেই এখানে, ঠিক আছে, আমার বাংলা যে পিডিএফটা রয়েছে ওখানে রয়েছে, এখানে একটা পাইপ লাগানোর একটা বিষয় রয়েছে। যে যখন মানে হ্রদে কি হয়, জলপূর্ণ হয়ে গেলে কি হয়, জলটাকে বের করতে হয় না? হ্যাঁ। জলটাকে বের করলে কি আবার জলটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে, না হলে তো বাঁধ ভেঙে যাবে। তো ওখানে একটা পাইপ লাগানোর একটা বিষয় ছিল, এবং সেই পাইপটা কে লাগিয়েছে, কে ওটাকে পুনঃসংস্করণ করেছে, সেই বিষয়টা তোমাদের আসে। ঠিক আছে, তো ওটা আমার বাংলা পিডিএফটাতে ওটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে এইরকমই কোশ্চেন হয়। এই যশোধর্মনের মন্দা এর রচনাকার আছে। হ্যাঁ, রচনাকারটা বলে ভুলে গেলাম। তোমাদের ধরো এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি রচনাকার কে? সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি রচনাকার কে? হরিশের। সমুদ্র। এখানে দেখো যশোধর্মনের মন্দাসরের রচনাকার কে? কবি হচ্ছে বৎস ভট্টি। ঠিক আছে, শিবু বই আছে কেমন কোশ্চেন হয়, কেমন ভাবে পড়তে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের লিপি। এটা একটা বাংলা আমার ক্লাস নোট বা আমি নোট তৈরি করেছিলাম, সেটা তোমরা এখানে দেখতে পারো। এলাহাবাদ প্রশস্তি রয়েছে, তারপর মান্দাসর, এটা হচ্ছে রচনাকার হচ্ছে বৎসভট্ট, এটার সময়কাল ৪৪টি পদ্যে রচিত, সংস্কৃত ভাষায় রচিত, দ্বিতীয় পুরোহিত ভারতী কালিদাসের নাম উল্লেখ রয়েছে। হচ্ছে গিরনার শিলালেখ, সুদর্শন বাঁধ নির্মাণের রাজনৈতিক ব্যাপার এখানে রয়েছে। গুজরাটের গিরনার পাহাড়ে রয়েছে, সংস্কৃত ভাষায় রচিত। জুনাগড় হচ্ছে স্কন্দগুপ্তের প্রশস্তি নিয়ে লেখা। জুনাগড় এরকম হতে পারে যে জুনাগড় কার প্রশস্তি নিয়ে লেখা। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সুদর্শন হ্রদ নির্মাণ। আচ্ছা, এইখানে বোধহয় রয়েছে, খুব ছোট করে লিখেছি। আচ্ছা, এইখানে দেখো বলছে যে এর আচ্ছা, এই যে বললাম না পাইপ একটা যুক্ত হয়, এখানে দেখো যে তৃতীয় শতকে অশোকের মানে তুষাস্কের তত্ত্বাবধানে, একটা প্রণালী যুক্ত হয়েছিল। এটা একটু মনে হয়, একটু তোমরা নোট করে রাখো যে তুষাস্কের তত্ত্বাবধানে প্রথমে এটা শুরু করেছিল হচ্ছে চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত নির্মাণ করে, তারপর হচ্ছে তুষাস্কের তত্ত্বাবধানে একটা প্রণালী যুক্ত হয়। ঠিক আছে, প্রণালী মানে যেটা বললাম, যেটা পাইপ।
এরকম হতে পারে। এখানে বহু ছন্দ অলঙ্কার বিবেচিত হয়েছে। আচ্ছা, এই মৌরলি লৌহ স্তম্ভ, এটা হচ্ছে ধর্ম বিষয়ে রয়েছে। দশমানের মন্দাসর, সারনাথের বৌদ্ধ প্রতিমা শিবিরে, হস্তি গুম্ফা, কলিঙ্গরাজ খারবেলের হস্তি গুম্ফা। এই হস্তি গুম্ফা থেকে শুধু ওই কলিঙ্গরাজ খারবেলেরটাই আসে। আর কি বাঁশটা তো বললাম। এই অশোকের শিলালিপি যেগুলো রয়েছে টোটাল তোমার 9টা রয়েছে, ওখানে একটু বেশি রয়েছে। দিবাসী শিলালেখ হচ্ছে তোমার। আচ্ছা, টোটাল তাহলে শিলালেখ কটা বললাম? 14টা লিখে রাখো। আর 7টা হচ্ছে স্তম্ভলেখ। এখানে ওই হিন্দি পিডিএফ এ যেগুলো আছে ওখানে আরো ভালো করে দেওয়া আছে, ওখান থেকে শর্টকাট করে দেখায়। তৃতীয় শিলালেখে কি কি বিষয় ছিল, যেটা আমার ক্লাস নোট, তোমরা যেভাবে ক্লাস নোটটা রেডি করতে বলবে, এটা আমার ক্লাস নোট আছে। এই দেখো কিভাবে লিখেছিলাম। যে অশোকের শিলালেখগুলো এরকম পয়েন্ট করেছিলাম, দিয়ে এক স্থান, জেলা, ভাষা, লিপি, সময়, বিষয়। দেখো তোমাদের বই থেকে পড়তে অসুবিধা হবে, তো এরকম ভাবে তোমরা যদি পয়েন্ট আউট করে লিখতে পারো যে স্থান, প্রথমে গিরনার, মানে প্রথম প্রথম অশোকের প্রথম শিলালেখ 1 দিয়ে হচ্ছে তোমার গিরনার, এটা হচ্ছে জুনাগড় জেলায় রয়েছে। ভাষা হচ্ছে প্রাকৃত, লিপি ব্রাহ্মী, সময় এত, বিষয় হচ্ছে সামাজিক বা ব্যক্তিত্ব। তারপর দুই নম্বরটাও গিরনারে পাওয়া যাচ্ছে, সেম, শুধু জনকল্যাণমূলক কাজ। ঠিক আছে, এই চতুর্থটা হচ্ছে আমার ধর্ম উপদেশ, এটা আসে পরীক্ষা। ঠিক আছে, অশোকের চতুর্থ শিলালেখের বিষয়বস্তু কি একটু, হ্যাঁ ইয়ে কণিকা ঠিকই বলেছে যে মানসেরা হচ্ছে পাঞ্জাব, যে পাঞ্জাব আছে ওটা পাঞ্জাব হবে। হ্যাঁ, মানসেরা হচ্ছে পাঞ্জাবে। সহবাজি এটা হচ্ছে পাকিস্তান, স্বরাষ্ট্র করা রয়েছে। গিরনার ইয়ে নবম দশম দুটোই ধর্ম নিয়ে বলা হয়েছে। অষ্টম ধর্মযাত্রা, এটা শাহবাজিটা একটু পাকিস্তান করে নাও। হ্যাঁ, স্তম্ভলেখ আসছে, স্তম্ভলেখ সেম, স্তম্ভলেখ যেভাবে তোমরা শিলালেখ লিখলে সেভাবে স্তম্ভলেখ লিখবে। ঠিক আছে, স্কন্দগুপ্তের গিরনারের সম্পর্কিত বলা হয়েছে। এইখানটা একটু তোমরা দেখে রাখবে কি বলতো, যে সাপোজ ধরো ছবিটা কেটে গেছে। আচ্ছা, পরের পিডিএফটাতে এটা সুন্দর করে দেওয়া হয়েছে। এখান থেকে কি প্রশ্ন হয় বলতো, এইরকম ধরো তোমাদের কোনো একটা অক্ষর তুলে দিল, ধরো এই সাপোজ ফটা দিল, ফটা কেমন ছিল বামদিতে, এই যে শূন্যের মতো ছিল, টটা কেমন ছিল, ক কেমন ছিল, উ কেমন ছিল, ই কেমন ছিল, এটা একটু জাস্ট দেখে রাখবে। এটা থেকেও একবার দুবার কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, এটা তোমাদের পরের পিডিএফ এ স্পষ্ট দেওয়া আছে, পিডিএফটা কেটে গেছে। অশোক সম্পর্কে মোট 40টা লিপি পাওয়া যায়। ঠিক আছে, আদিবাসী শিলালিপির দুটো ভাষা, আরমাইক এবং গ্রিক। রোমান যেটা বললাম তোমার নেপাল, আর মুশকি হচ্ছে কর্ণাটকের রায়পুর। আচ্ছা, দিবাসী শিলালেখটা কোথায় বললাম স্থানটা?
ওনার ডিভাইস ছিলেন আফগানিস্তান, ঠিক আছে। এই মোটামুটি তোমাদের একটা পিডিএফ গেল। এইটা দিয়ে কারো কোনো সমস্যা রয়েছে? আমি মানসুহারাটা এক জায়গায় ওই পাকিস্তান দেখেছিলাম, আমিও দেখেছিলাম বলে লিখেছিলাম, ওটা কিন্তু পাঞ্জাবি হবে। মানসেরাটা পাঞ্জাবি করো, ঠিক আছে। আমি সহবাগিতা পাকিস্তান শুনেছি, মানসেরাটা শুনিনি। হ্যাঁ, শাহবাজ বনি। হুম। আমি তোমাকে একটু রাতের দিকে কনফার্ম করে দিচ্ছি, আমাদের একটা বই আছে সেখানে আমি দেখি, ঠিক আছে। আমিও পেয়েছিলাম। স্যার হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ, পাকিস্তানে কি পাঞ্জাবি স্টেট আছে? পাকিস্তানে পাঞ্জাব তো নেই। ওই গুগলে সার্চ করলাম তো ওখানে পাকিস্তানি দেখাচ্ছে মানসেরা, মানসেরাটা। আমি লিখে রেখেছি, কোথা থেকে পেয়েছিলাম সেটাই বলছি। শাহবাজ গনি, মানসাহার গিরনার, এগুলো সব তোমরা ওই ওই পাকিস্তানে। ওই জায়গাটা একটু লিখে রাখো, মানে পাঞ্জাব, পাকিস্তান লিখে রাখো, অবলিক দিয়ে পাঞ্জাব লিখে রাখো, ঠিক আছে। কারণ দুটো দুটো অপশন পরীক্ষায় আসবে না, ঠিক আছে। যে কোনো একটা অপশনই আসবে পরীক্ষা, তো একটু অবলিক দিয়ে এই লিখে যে রাখো। একটা জায়গায় দেখছি হুম, মানসেহারা খরচটি লিপিতে লেখা আছে পেশাবাগ পাকিস্তানে অবস্থিত, যেটা আচ্ছা আচ্ছা, আমিও দেখেছিলাম পাকিস্তান, কিন্তু এখানে ভাষা কি প্রাকৃত। কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে গেল। পাঞ্জাব তো আর পাকিস্তানের অন্তর্গত নয়, পাঞ্জাব তো অনেকটা ভিতরে, উত্তরপ্রদেশ পাঞ্জাব মাঝের দিকটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখ আমি একটু বলে একটু আমি দেখে তোমাদের কনফার্ম করে দিচ্ছি, হ্যাঁ। হুম। এটা নিয়ে আর কোনো সমস্যা নেই তো, এই পিডিএফটা নিয়ে একটা বাংলা পিডিএফ আছে, সেটাও আমাদের একটু করতে হবে। PDF টা কি বলবো? বাংলা পিডিএফটা অনেকের কাছে থাকতে পারে, এটা হচ্ছে সংস্কৃত সাফল্যের পিডিএফ। আগে ওই বললাম যে আমার ওই যে খাতার যে লেখাটা ওটা দিয়েই কাজ চলে যেত, কিন্তু এখন এত ডিপ কোশ্চেন দিচ্ছে, যার জন্য তোমাদের কালেকশন করে দিতে হচ্ছে, কিছু করার নেই, তোমাদের একটু ডিপলি পড়তে হবে। কিন্তু অনেকগুলো বড় কোশ্চেন থাকছে তো, একটা দুটো কোশ্চেন থাকলে তখন সমস্যা ছিল না। আচ্ছা, এইটা কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে। এই যে বাম্বি লিপি বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয়, আর খরষ্টি লিপিটা উল্টো দিক থেকে লেখা হয়, ডান দিক থেকে বাঁ দিকে, মনে থাকবে। বাম্বি লিপিটা আমরা যেভাবে লিখি বাঁ দিক থেকে ডান দিকে, ঠিক আছে, কিন্তু খরষ্টি লিপিটা আবার উল্টো দিক থেকে লেখা, যা আরবি বা আরবি লেখে, কেউ আরবি জানো? রূপা আসেনি ক্লাসে, রূপা হয়তো জানতো। আরবি হচ্ছে দেখবে ডান দিক থেকে বাঁ দিকে লেখে, তো হ্যাঁ দাদা দেখেছি আগে নিউজ গুলোতে দেখাতো ডান দিক থেকে বাঁ দিকে হ্যাঁ, তো লেখাগুলো। আরবিটা মনে রাখবে, আরবির সঙ্গে খরষ্টি এটা মনে রাখবে, ঠিক আছে। আর বাংলিটা আমরা যেমন ভাবে লিখি, মনে আছে। এইবার এই যে তোমাদের যেটা বলছিলাম, প্রারম্ভিক কালীন বাংলি লিপি, যখন একদম বাংলি লিপি সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে গুপ্ত বাংলি। গুপ্ত বাংলিতে খ কেমন ছিল, ক কেমন ছিল, ট কেমন ছিল, ব কেমন ছিল, এটা একবার দেখে নেবে। এমন নয় যে এটা মুখস্থ করতে হবে বা এরকম কিছু, এটা একবার দেখে নেবে যে কোনটাকে কেমন কি বলছে। এইটা আসে বলে, এইটা নিয়ে আসে, অশোকেরটা আসে। গুপ্তকালীনটা অতটা আসে না, কিন্তু অশোকেরটা আসে। একটা জিনিস দেখাই। বোঝা যাচ্ছে কিভাবে লিখেছে? এই কটা দেখো, কটা কেমন আছে, প্লাস চিহ্ন রয়েছে না? তো প্লাস চিহ্ন থেকে কিভাবে ক আসছে দেখো। এই এই
খাওয়া হলো? তারপরে পরেরটা কি আছে? পরে ওটা কি আছে? খ না? খটা আমরা কেমন ভাবে দিই? এটা অ্যাকচুয়ালি এরকম রয়েছে। আমার খটা কেমন দিই? এগুলো শূন্য দিই, দুই দিই, দিই। এরকম খ দিই না? অ্যাকচুয়ালি এই সবগুলো থেকে বিবর্তন হতে সংস্কৃত আসছে। ঠিক আছে? বুঝা গেল? এই যে পটা দেখো, পটা কেমন রয়েছে? পটা এরকম। আমার কি জাস্ট জুড়ে দিলেই হচ্ছে আমাদের সংস্কৃত পাওয়া যায়। মোয়াটা দেখো, মোয়াটা দেখো এখান থেকে জাস্ট একটা আমি দিয়ে দিলাম মোয়া। ঠিক আছে? ল ব তো বোঝাই যাচ্ছে। মাথায় শুধু প্রথম দিয়ে দিলে হয়ে গেল। এগুলো এইভাবে আসছে আর কি। বোঝা গেল? এই যে আকারটা এই এটা তেমন কিছু নেই, একটু দেখে নেবে। আগে প্রথমে দু একবার এসেছিল, একবারই বোধ আমি দেখেছিলাম কোশ্চেন। তোমরা একটু সালের কোশ্চেন গুলো দেখো, ঠিক আছে? পাঠিয়ে দেবো। আজকে দেখছি রাতের দিকে 21টা আমি বানানোর চেষ্টা করছি। যদি না থাকে আমি কালেক্ট করে পাঠিয়ে দিচ্ছি। 20টা দিয়েছিলাম, এরপর তোমাদের 19টা টাস্ক দেবো। ঠিক আছে? চাপ নেবে না, জাস্ট কেমন ধরনের কোশ্চেন আসছে বা আমি তোমাদের যতদূর পড়িয়েছি সেখান থেকে কতটা পারছো বা কতটা পারছো না বা কি পারছো না সেটাও আমাকে জানাবে। ঠিক আছে? কোশ্চেন অ্যানালাইসিস না করলে নেট দিয়ে কোনো লাভ নেই। নেট দেওয়ার প্রথম শর্ত হচ্ছে বিগত 10 বছরের কোশ্চেন পড়তে হবে এবং উইথ অ্যান্সার, এবং সেটা অন্তত পক্ষে 50 বার। কি বললাম? গত 10 বছরের প্রশ্ন অন্তত পক্ষে 50 বার পড়তে হবে। যদি সেট দিতে যাও অন্তত 100 বার পড়তে হবে, কারণ সেটে হচ্ছে 80% কমন পড়ে প্রিভিয়াস ইয়ার থেকে। আর নেট দিতে গেলে তোমাদের 50 বার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে হবে। তারপরে হচ্ছে তোমাদের বইয়ের প্রতিটা চ্যাপ্টারের, ধরো বেদ, বেদ শেষ করছো, বেদের প্রতিটা যে বস্তুনিষ্ঠ প্রশ্ন রয়েছে, বস্তুনিষ্ঠ প্রশ্ন একটাও যেন বাকি না থাকে। এবং বারবার বলছি তোমরা কিন্তু দাগ দেবে না, যে অ্যান্সারে দাগ দিয়ে দেবে, অ্যান্সারে দাগ দেবে না। তাহলে কি হবে? তোমরা তো উত্তর পেয়ে গেলে, তাহলে পরের বার যখন পড়বে তখন তোমরা উত্তর পেয়ে যাচ্ছ হাতে। ওরকম করবে না। আমাদের উৎকর্ষের বইতে একটা সুবিধা ছিল, এ বি সি ডি এরকম করে উত্তর হতো। তোমরা যাদের পুরানো উৎকর্ষ আছে তারা দেখবে সিকোয়েন্সটা যদি দেখো, দেখবে এ বি সি ডি এরকম করে ডি হলো, তারপর আবার এ বি সি ডি এরকম সিকোয়েন্স করে উত্তর ছিল। তো তোমরা দাগ দেবে না, অ্যান্সারে দাগ দেবে না, যদি দাও পেন্সিলে দেবে। ঠিক আছে? এবং প্রতিটা বস্তুনিষ্ঠ প্রশ্নই পড়বে, প্রতিটা বস্তুনিষ্ঠ, কোনো প্রশ্ন ছাড়লে হবে না। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বস্তুনিষ্ঠ প্রশ্ন সমস্ত শেষ না করে কেউ নেট দিতে যাবে না। বোঝাতে পারলাম? বস্তুনিষ্ঠ প্রশ্ন শেষ না করে নেট দিতে যাওয়ার দরকার নেই। ফালতু নেট দেওয়া হয়ে যাবে, কিচ্ছু হবে না। ঠিক আছে? যারা এক্সপিরিয়েন্সের জন্য দিচ্ছে তাদের কথা আলাদা, কিন্তু যারা অলরেডি এবারে পাওয়ার মতো জায়গায় রয়েছে বা আগেও নেট দিয়েছো তাদের কথা বিশেষ করে বলছি। লাস্ট 3 দিন শুধু কোশ্চেন অ্যান্সার হবে। আর অনলাইন থেকে একটা প্র্যাকটিস সেট নিয়ে নেবে, ফার্স্ট পেপার এবং সাবজেক্টের দুটোই নেবে। সেই কোশ্চেন এই মুহূর্তে নেওয়ার দরকার নেই, কারণ এই কদিন আছে তোমরা শেষ করতে পারবে না। তবে নিয়ে রাখো সেটের জন্য। আমি যেহেতু তোমাদের সেটটাকে টার্গেট করছি, তো সেটের জন্য তোমাদের কাজে দেবো। ঠিক আছে? বুঝতে পারলাম? চলো। হ্যাঁ দাদা।
এখানেও কিছু সুন্দর সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। ওই যে ফরেস্ট্রি লিপিতে লেখা হয়েছে মানসেরা শাহবাজি দিবাসী শিলালেখ গি কারমাই। তারপর হচ্ছে গ্রিক লিপিতে লেখা হয়েছে শিলালেখ কান্নাহার দিবাসী শিলালেখ নিকাশন। এটা কিছু নেই, এটা করে নেবে। আচ্ছা, এই বইটাতে একটা স্পেশালিটি রয়েছে। কি রয়েছে? যে প্রতিটা স্তম্ভলেখ বা শিলালেখ তাদের থেকে কিছু লাইন তোলা রয়েছে, যেটা তোমাদের আগের বইটাতে ছিল না। এবার আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এটা জাস্ট পড়ে রাখবে, মুখস্থ করতে যাবে না। মুখস্থ করতে গেলে এত মনে রাখতে পারবে না। যেমন অশোকের প্রথম শিলালেখ পড়লে স্থান পাকিস্তান গিরনার, ভাষা প্রাকৃত, ব্রাহ্মী লিপি ব্রাহ্মী, সময়কাল এত। এইবার এইখান থেকে তোমরা কিভাবে পড়বে? শ্রেণী হচ্ছে ধর্ম অনুশাসন এটা। এবার এইখান থেকে তোমাদের দেখো 10টা সূক্তি দেওয়া রয়েছে, মানে এই সূক্তিগুলো প্রথম স্তম্ভলেখ থেকে পাওয়া গেছে। এবার তোমরা 10টা সূক্তি যদি এর 10টা মুখস্থ করো, এর 8টা রয়েছে, এর 8টা যদি মুখস্থ করো, তোমাদের মাথা অটোমেটিক বাস্ট হয়ে যাবে। তোমরা কি করবে দেখো, এইখানে দেখো দেবানাম প্রিয় প্রিয়দর্শিন রাও এরকম রয়েছে। তো দেবানাম প্রিয় প্রিয়দর্শিন, এই লাইনটা তোমরা পড়লে, পড়ার পর তোমাদের 6 অটোমেটিক্যালি পরীক্ষার হলে কাজ করে যাবে যে এটা হচ্ছে ওই দেবানাম প্রিয়, মানে হচ্ছে উনি ধর্মের দেবতাদের অনেক পুজো করতেন, ধর্মানুচরণ করতেন, সেই জন্য তার প্রিয় নাম প্রিয়দর্শী এরকম উপাধি দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে তোমার প্রথম শিলালেখে পাওয়া যাচ্ছে। এখানে দেখো এটাও দেবানাম, সাপোজ ধরে এই লাইনটা যদি নাও আসে, যদি এই লাইনটাই আসে দেবানাম প্রিয়, এটাও তোমরা নিশ্চয়ই পারবে। ঠিক আছে, এইটা দেখো প্রিয়দর্শিনা রাস্তা লেখে পারবে। ঠিক আছে, তো এটা মুখস্থ করতে যাবে না, জাস্ট দেখে রাখবে। তোমরা আমি বললাম যে একটু বারবার এটাকে রিপিট করে তোমরা যদি পড়ো, অটোমেটিক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে ভার হিসাবে বা আমাকে মুখস্থ করতে হবে এতগুলো লাইন এরকম করে তোমরা পড়তে যাবো, তাহলে সব ঘেটে যাবে। ঠিক আছে, আবার এর সংস্কৃত বাংলা অনুবাদও রয়েছে। তো বাংলা অনুবাদটা সুন্দর করে দেওয়া হয়েছে, তোমরা এটা পড়েও নিও, অসুবিধা নেই। বা এটা সুন্দর করে দেওয়া হয়েছে। দ্বিতীয়টাও রয়েছে এখানে, প্রদর্শনী রয়েছে, এটার মধ্যে পার্থক্য দেখে নেবে। সেম পড়ার প্রসেস সেম, শুধু একটু লাইন গুলো একটু মনে রাখার চেষ্টা করো। তোমরা যেটা যে লাইনটা তোমার মনে হবে যে এই লাইনটা আসতে পারে, আমি আমার কথা বলছি না, যে লাইনটা মনে হবে তোমার মনে হবে যে এই লাইনটা ইম্পর্টেন্ট, সেই লাইনটাই টিক মারবে আর সেই লাইনটা লিখে রাখবে খাতায়। এতগুলো লেখার দরকার নেই। ধরো তোমরা এই প্রথম প্রথম অশোকের তৃতীয় শিলালেখ এরকম পয়েন্ট করলে, প্রাপ্তিস্থান প্রাপ্তিস্থান ভাষা লিপি সময় বিষয় শ্রেণী এগুলো তো লিখলে, তার সঙ্গে এখানে ধরো 8টা লাইন রয়েছে বা 9টা 10টা লাইন রয়েছে, 12টা লাইন রয়েছে। সেখান থেকে তোমরা খুব বেশি হলে একটা বা দুটো বা তিনটে তোমার পছন্দ মতো, যেটা তোমার মনে হচ্ছে এটা আসতে পারে, বা যদি বাংলা জিনিসটা লিখে রাখতে পারো, বাংলা সংস্কৃত অনুবাদ রয়েছে, সেখানে অনুবাদটাও যদি একটু, যদি তোমাদের মনে হয় তো একটু লিখে রাখতে পারো। তবে বারবার বলছি, তুমি মাথা ভার করে না, এমনিতে এইগুলো মনে রাখতে মাথা হ্যাং করে যাবে। ঠিক আছে, তো তোমার যেটা মনে হবে যে না এটা আসতে পারে, সেগুলো একটু পয়েন্ট আউট করে রাখতে হবে। এমন নয় যে এগুলো মুখস্থ করতেই হবে। ঠিক আছে,
কঠিন লাগছে? কঠিন লাগছে? এগুলো আমার কিছু করার নেই, কারণ এগুলো বোঝানোর জায়গা নেই না। অনেক লিখেছে। এরকম ভাবে তোমাদের কোশ্চেন হতে পারে। কি বলছে? অশোকের কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায় অশোকের কোন শিলালেখ থেকে? কি হবে উত্তর? অশোকের কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানা যায় অশোকের কোন শিলালেখ থেকে? উত্তর কি হবে? কি হবে উত্তর? কোথায় গেল সবাই? ত্রয়োদশ শিলালেখ ত্রয়োদশ দেখে শিলালেখ। নিয়েছি। এটা হচ্ছে তোমার পাকিস্তান শাহবাজগড়ি। আচ্ছা, এইখানে একটা মনে রাখবে যে এই যুদ্ধ, পাকিস্তান তো একটু যুদ্ধবাজ দেশ। পাকিস্তান সবসময় ভারতের সঙ্গে একটু বোমটোম মারে, একটু গুলিগালাজ করে। তো এই যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধটা হচ্ছে, এটা তোমার ত্রয়োদশ শিলালেখ মনে রাখবে, এটা হচ্ছে শাহবাজগড়িতে পাওয়া যায়, শাহবাজগড়ি পর্বতে রয়েছে। ঠিক আছে? কিন্তু এরকম রিলেট করে করে যদি মনে রাখতে পারো তাও অনেকটা কাজে দেবে। ঠিক আছে? কেমন কি প্রশ্ন আসবে বোঝা গেল তো? কিভাবে করতে হবে সিস্টেম বোঝা গেছে? হ্যাঁ। এখনো হ্যাঁ পর্যন্ত স্যার। এমন কেউ আছো যে বুঝতে পারোনি কিভাবে করবো? কনিষ্কের সারনাথ বৌদ্ধ প্রতিমা লেখ। আচ্ছা, এইখান থেকে তোমরা একটা জিনিস খেয়াল করবে, যে একটা হচ্ছে মৌর্য উত্তরকালীন আর একটা হচ্ছে মৌর্য পূর্বকালীন বা মৌর্যোত্তর। একটা হচ্ছে মৌর্যকালীন হতে পারে, যেমন অশোকেরটা কি মৌর্যকালীন না মৌর্য উত্তরকালীন? দেখি তোমাদের ইতিহাস সম্পর্কে কেমন জ্ঞান আছে, বলো দেখি। অশোকের যে শিলালেখ গুলো আমরা পাচ্ছি, অশোকের আগেই কারো পাচ্ছি? অশোকের আগে তেমন কিছু পাচ্ছি না, আমরা প্রথম অশোকেরই পাচ্ছি। তো অশোকের অশোকের যে শিলালেখ বা স্তম্ভলেখ লোকগুলো রয়েছে, ওগুলো মৌর্যকালীন না মৌর্য উত্তরকালীন বলবো, বলো? মৌর্যকালীন। ভেরি গুড। কারণ অশোক হচ্ছে মৌর্য বংশের সন্তান। চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। আর সেই বংশের আহ, উত্তরসূরি হচ্ছে অশোক। সুতরাং মৌর্যকালীন শিলালেখ বলতে আমরা অশোকের শিলালেখ গুলোকে বুঝছি, এবং মৌর্য উত্তরকালীন শিলালেখ যেগুলো, সেইগুলো হচ্ছে এই ধরো তোমাদের কনিষ্ক সারনাথ। ঠিক আছে? এইখানে দেখো, এইটা দেখো, বলছে যে আহ, এই যে বোধিসত্ত্বের জন্য, ভগবান বোধিসত্ত্বের জন্য যষ্টি ছত্র স্থাপনা কোন শিলালেখে হয়েছিল? এরকম প্রশ্ন তোমাদের হতে পারে। কি প্রশ্ন? যে ভগবান বোধিসত্ত্বের জন্য যষ্টি ছত্র স্থাপনা কোন শিলালেখে পাওয়া যায়? কি হবে? কনিষ্কের সারনাথ বৌদ্ধ প্রতিমায়। আচ্ছা, আমাকে একটা বলো, যে ভগবান বোধিসত্ত্ব কে ছিল বলো তো? বোধিসত্ত্ব নাম জানলে তোমার সত্য স্থাপনা বুঝবে কি করে? কে? বুদ্ধ। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ওই বুদ্ধের উপরে দেখবে একটা ছাতা থাকে, দেখেছো কোনদিন ছবিতে বা কোথাও? আমরা ওই হ্যাঁ দাদা। ঘুরতে গেছিলাম, ওখানে ছিল। তো ওই যে আমাদের যে অশোক স্তম্ভ, যে টাকায় যে অশোক স্তম্ভ থাকে, কেউ যদি কোনোদিন বেনারস যাও, তো ওখানে পাবে এগুলো দেখতে পাবে। ঠিক আছে? উত্তরপ্রদেশে রয়েছে, ছবি তুলেছে।
এখানে বৌদ্ধের প্রচুর ভালো ভালো জায়গা দেখা আছে। তাহলে একদিন হঠাৎ করে চলে যাবো উত্তর প্রদেশ, ঘুরে আসবে। কাশী হিন্দু ইউনিভার্সিটি রয়েছে, ভালো ভালো ইউনিভার্সিটি। এই দেখো গিরনার, সেই সুদর্শন বাঁধের পুনর্নির্মাণ, ঠিক আছে, তার ইতিহাস। একটা রয়েছে। এই জায়গাটা একটু দেখো, 8 নম্বর পয়েন্টটা, 8 নম্বর পয়েন্ট দেখা যাচ্ছে। বলছে যে মৌর্যস্য রাজ্ঞ চন্দ্রগুপ্তস্য রাষ্ট্রেণ বংশেন পুষ্যগুপ্তেন কারিতম অশোকস্য মৌর্যস্য কৃতে যুবরাজেন তুষাস্কে ফেনাধিষ্ঠায়। ঠিক আছে, মানে এটা হচ্ছে মৌর্যতে শুরু হচ্ছে, মৌর্যগুপ্তের পর হচ্ছে পুষ্যগুপ্ত, তারপরে সেখান থেকে অশোক, অশোকের পর হচ্ছে তুষাস্ক, তুষাস্ক বা তুষাস্ক এরকম বলা হচ্ছে, যে এতগুলো লোকজন হচ্ছে এই হ্রদের পিছনে ছিলেন। ঠিক আছে, তো এইখান থেকে তোমাদের যেটা প্রশ্ন হতে পারে, যে সাপোজ বললো যে এই লাইনটা দিয়ে বললো যে এটা কোন শিলালেখে রয়েছে, পারবে না পারবে না? তো এইরকম নাম টাম যেখানে পাবে সেগুলো একটু পয়েন্ট আউট করে রাখবে। আর এখান থেকে তো আমি সাজেশন দিতে পারি না যে এইগুলো আসবে, এর সাজেশন দেওয়া মানে মূর্খামি। ঠিক আছে, এটা আদৌ খুব কম আছে। তবে তোমাদের ওই বললাম যে কোন প্রাপ্তিস্থান এবং হচ্ছে তোমার মূল বিষয়, ভাষা, লিপি, এগুলো খুব আছে বই। তো তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে। তোমরা তোমাদের 20টা পাঠিয়েছি, 20টাতেও পড়েছে। ঠিক আছে, 20টাও দেখবে, সেখানেও পাবে। 20টা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর খারবেলের হস্তিগুম্ফা অভিলেখ, এটা হচ্ছে ভুবনেশ্বরের উদয়গিরি পর্বত, পুরী উড়িষ্যাতে এটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে পালি স্বদেশ পাঠক, খারবেলের জনকল্যাণমূলক কার্যক্রমে রয়েছে। আচ্ছা, এইখান থেকে একটা জিনিস দেখো, সাপোজ ধরো তোমাদের এরকম করে দিল, এই লাইনটাই দিল যে হয়ং গজ নর রথ বাহুলং দণ্ড পাঠের। তো এই লাইনটা সাপোজ তোমাদের দিয়ে দিল, তোমরা কোনো লাইনই পড়োনি, সাপোজ ধরো তোমরা ওই সংস্কৃত যে এই হিন্দি যে বইটা রয়েছে ওই বইটা পড়ে চলে গেছে, কিন্তু তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখলে এরকম একটা লাইন পড়েছে। ঠিক আছে, তো তোমরা উত্তর করতে পারবে কি পারবে না? আমি ধরে নিলাম পারবে। গজ দিয়ে হাতি গুম্পা ভাবতে হবে খারবেলে। ভেরি গুড। আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করছি যে ওই লাইনের মধ্যে দেখবে যে যেমন তোমার ওই যে তুষাস্ক, তুষাস্ক যে নামটা পেলে, তো আমি তোমাদের বললাম যে তুষাস্ক একটা প্রণালী যুক্ত করেছিল, একটা পাইপ লাগিয়েছিল। তো তুষাস্ক নাম পেলে তোমরা চোখ বন্ধ করে ওটা তোমার জোনার করে দিচ্ছ। ঠিক আছে, রুদ্রারামন ইয়ে করে দিচ্ছ। আর এখানেও ঠিক তেমন, স্বয়ং গজ, গজ দেখলেই তোমরা হস্তিপূর্ণ হবে। সাপোজ ধরো প্রিয়দর্শী, প্রিয়দর্শী নামটা দেখলেই মানে যদি যে কার সঙ্গে রিলেটেড, সেখানে সমুদ্রগুপ্ত রয়েছে, অশোক রয়েছে, মৌর্য রয়েছে, চন্দ্রগুপ্ত রয়েছে, তো বন্ধ করে প্রিয়দর্শী মানে হচ্ছে তোমার অশোক। মানে আমরা অনেক সময় না পড়েও অনেক কোশ্চেনের উত্তর দিতে পারি, কিভাবে? সেই কোশ্চেনের মধ্যে হচ্ছে অ্যান্সার লুকিয়ে থাকে। ঠিক আছে, এই জায়গাগুলো একটু খেয়াল করে করে পড়বে।
এইগুলো হচ্ছে টপারটিক্স। যারা দেখবে টপার হয় তারা কিন্তু হচ্ছে এই অন্ধের মতো মুখস্থ করে না। মানে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, আমার রুমমেট হচ্ছে আমাদের রুমের কোল মেডেলিস্ট ছিল। তো ও কি করতো, রেখেছে ওকে, ও খুব যে মুখস্থ তো করতে আমাদের সংস্কৃত সাহিত্যে এমন একটা বিষয় যেখানে মুখস্থ মাস্ট। তো ও কি করতো, ওই মাঝে সাঝে হাতে লিখে নিয়ে যেত। কি লিখে নিয়ে যেত এটা বলো না, জানার কণিকা আমরা যাদের করে ইউনিভার্সিটি যাদের করে এরকম বলো না, আমি বলছি ও হাতে এবিসিডি লিখে নিয়ে যেত। ঠিক আছে, বাই চান্স কোনো স্যার বা যদি কেউ চেক করতে আসে হাতে এবিসিডি লেখা আছে, কিন্তু ও এবিসিডির মধ্যেই হচ্ছে ওই পয়েন্ট গুলোকে ও নিয়ে যেত, যে এই পয়েন্টটা মানে হচ্ছে এ, এই পয়েন্টটা মানে বি, এই পয়েন্টটা মানে সি। ঠিক আছে, মানে কি ও নিজের মতো করে নোটসটাকে বানিয়ে নিত বা নিজের মতো করে এ করে নিত, একটা পয়েন্ট করে নিত। তো সেই জায়গাটা তোমরা চেষ্টা করবে যে যেগুলো দেখবে মুখস্থ হচ্ছে না সেটা যতটা সম্ভব পারো একটু ট্রিক্স করে বা কারোর সঙ্গে কোনো রিলেট করে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা এইখানে একটা তোমাদের একটা পয়েন্ট বলে দিই। নীলরাজ, নীলরাজ বলতে কি? নীলরাজ কি বলো? নীল মানে কি? নীল রং। নীল রং কার নীল রং হয়? সমুদ্রের জলের বা জলের নীল রং হয়। দেখো তার সম্পর্কে বলা হচ্ছে সমুদ্র, সমুদ্রের জলের রং নীল, সেখান থেকে নীল রং। এইভাবেও তোমরা রিলেট করে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, নীল রাজ বলতে সমুদ্রের লোক থেকে বোঝানো। আচ্ছা এই যে লাইনটা, এই লাইনটা তোমাদের পরীক্ষায় আসতেও পারে। সর্ব দক্ষিণা পথ রাজ, তোমরা যখন ইতিহাস পড়েছিলে সেখানে সমুদ্রগুপ্তের একটা উপাধি এরকম দেওয়া হয়েছিল, সর্ব দক্ষিণা পথ রাজ, মানে উনি দক্ষিণ ভারত পুরো জয় করে ফেলেছিলেন। সেই জন্য ওনাকে সর্ব দক্ষিণা পথ রাজ এরকম উপাধি দেওয়া হয়েছে। তো এইগুলো দেখেও তোমরা পরীক্ষার হলে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তো এইগুলো একটু সময় নিয়ে পড়ো, এবং যেটা তোমার মনে হচ্ছে বা আচ্ছা তোমরা সুক্ত কেমন ভাবে পড়ো? সুক্ত কেমন ভাবে পড়ো? হ্যাঁ অগ্নিসূক্তটা বাদ দাও, অগ্নিসূক্ত ইন্দ্রসূক্ত এগুলো যেখান থেকে দেবে পারবে। ধরো পুরুষ সুক্ত দিল বা রাষ্ট্র বিবর্ধন সুক্ত দিল, সেখান থেকে কোনো লাইন তুলে দিলে তুমি কি অতগুলো সুক্ত সুক্ত মুখস্থ করতে পারবে? সুক্ত বানানোর সময় বলবো ট্রিক্সটা, তাও তোমাদের একটু অ্যাডভান্স বলে রাখি যে সুক্ত পড়ার সময় তোমরা ইম্পর্টেন্ট সূক্তের ওয়ার্ড গুলোকে এক জায়গায় করবে। সাপোজ ধরো অগ্নি নীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্ন ধাতমম। এইটা পড়ার পর তোমার আগে মাথায় খেলে নেবে যে এখান থেকে কোন শব্দটা আমি চয়ন করলে আমি অগ্নিকে অগ্নিসূক্তকে বুঝতে পারি। তারপর ধরো অগ্নি মিড়ে, এই মিড়ে শব্দটা একমাত্র অগ্নিসূক্তটাই রয়েছে। মিড়ে শব্দটা এ করলে তার একটা বাংলা মানে লিখে নিলে অগ্নি মিড়ে পুরোহিতম যজ্ঞস্থ দেবম ঋত্বিজম, এই ঋত্বিজম পত্র তোমরা নিলে হোতারম, হোতারম পত্র নিলে নিয়ে এরকম করে একটা সূক্ত থেকে খুব বেশি হলে দুটো ওয়ার্ড বা তিনটে ওয়ার্ড নেবে, নিয়ে তোমরা একটা ওয়ার্ড কালেকশন করবে এবং বারবার ওই ওয়ার্ড কালেকশনটাকে দেখবে যে এই ওয়ার্ড থাকলেই আমরা অগ্নিসূক্ত পেয়ে যাব। এবার এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে বর্তমানে একটা কোশ্চেনের ট্রেন্ড আসছে, সেটা হচ্ছে যে ওই কঠিন শব্দগুলোর মানে দিচ্ছে। দিদিবিন, দিদিবিন মানে কি? দিদিবিন মানে সম্ভবত দিবারাত্র।
তো দিদিমিম শব্দের অর্থ কি? এবার তুমি দিদিমিম শব্দটা ইন্ডিকেট করেছো, দিদিমিম দ্বারা তুমি বুঝতে পারছো যে এটা অগ্নিশপ্ত, কিন্তু দিদিমিমের মানে তুমি জানো। তো সেই জন্য বলছি যে তুমি যখন একটা সুক্ত পড়ছো, তোমার ওই আহ, অগ্নিশক্তি 9টা সুক্ত মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি 9টা সুক্ত থেকে 3 × 27টা বা 20টা বা 15টা ওয়ার্ড তুমি সিলেক্ট করো, সিলেক্ট করে সেই ওয়ার্ডের বাংলা মানেটা তার পাশে লিখে নাও, এবং ওই ওয়ার্ডগুলোই তুমি পড়ে যাবে। গিয়ে দেখবে যে সাপোজ কোনো লাইন তুলে দিল, দিয়ে বললো যে এটা কোন সূক্তের অন্তর্গত, বা এই সূক্তের দেবতাকে। সাপোজ ধরো এরকম দিল যে অগ্নি মিরে পুরোহিতম যজ্ঞস্য দেবম মৃত্যুঞ্জম। তোমার মিরে শব্দটা জানা আছে, আমি একটু অপ্রাসঙ্গিক চলে গেলাম, তাও বলছি, মানে এর সঙ্গে রিলেট আছে বলছি। তো মিরে শব্দটা তোমার জানা আছে, মিরে শব্দের মানেও তোমার জানা আছে। এবার তুমি জানো যে মিরে মানে অগ্নি মিরে, মানে মিরে শব্দ মানে হচ্ছে অগ্নিশক্ত, কিন্তু তোমার প্রশ্ন দিয়েছে এই সূক্তের ঋষিকে। তখন কি করবে উত্তর? সেই জন্য তোমার ওই যখনই সূক্ত পড়ছো, সেই সূক্তের ঋষি দেবতা ছন্দ অবশ্যই করতে হবে, ঠিক আছে? তারপর তুমি অগ্নিসূক্ত ঋষি দেবতা ছন্দ লিখে নিলে, সেখান থেকে 20টা ওয়ার্ড লিখে নিলে প্রতিটা সূক্তের সেম করবে। এরকম ওই সংস্কৃত বইটাতে, ওই হিন্দি বইটাতে নোটস করা আছে, তাও তোমরা নিজেরা করলে কি হবে বলতো, নিজেদের স্টাডিটা হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এখন থেকে রেডি করার চেষ্টা করো, দেখবে ভালো হবে, ঠিক আছে? ওই অন্ধার মতো অতগুলো সূক্ত মুখস্থ মুখস্থ করতেও পারবে না, আমাদের ব্রেন ক্যাপাসিটি এত ভালো না। যদি আমাদের ব্রেন ক্যাপাসিটি এত ভালো হতো, তাহলে আমরা আইনস্টাইন হয়ে যেতাম, ঠিক আছে? এইবার এইখানেও সেম এইখানে তোকে এতগুলো লাইন দেওয়া রয়েছে, তোমার এত লাইন এরকম পর পর এরকম করে তোমার মনে রাখা অসম্ভব ব্যাপার। তুমি এই 26 নাম্বার থেকে একটা একটা দুটো ওয়ার্ড লিখে নিলে, বা এখান থেকে কিছু, মানে যেটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা সমুদ্রগুপ্তের শিলালেখের কথা বলছে, সমুদ্রগুপ্তের প্রয়াস স্তম্ভলের কথা বলছে। এখান থেকে কিছু লাইন তুলে নিলে, এই যে নীল রাত শব্দটা তুলে নিলে, ঠিক আছে? এইখান থেকে কিছু শব্দ তুলে নিলে। তো এইভাবে তোমরা একটু যদি করতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমাদের এটা একটা ভালো প্লাস পয়েন্ট হতে পারে। এত মুখস্থ, দেখো মুখস্থ করতে পারো, মুখস্থ করলেও পরীক্ষার হলে গিয়ে নামানোটা খুব চাপ হবে। এত বিষয় মনে রাখতে হয় আমাদের, পরীক্ষার হলে যখন যাই তখনই সমস্যাটা হয়, এমনিতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা তো এইভাবে পড়বে বলে দিলাম। আর ছন্দটা আসে না, এখানে ছন্দ দিয়েছে, দেখে রাখবে, ছন্দ মুখস্থ করার দরকার নেই। এইটা হচ্ছে বাঁশখেড়াটা একটু লেগে রাখো, ওই বাঁশখেড়ার যে লিপিটা দেখো, সিদ্ধ মাতৃকা লিপি। সিদ্ধ মাতৃকার অপর নাম হচ্ছে উত্তরবঙ্গে, এটা একবার পরীক্ষা এসেছে। সিদ্ধ মাতৃকা লিপির অপর নাম কি, বা সিদ্ধ মাতৃকা কোন লিপির অপর নাম, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার কোশ্চেন। আর এই উৎকীর্ণ কার্ডটা অনেক সময় আসে, দেখো এই যে উৎকীর্ণ বলেছে মানে যিনি খোদাই করেছেন, সেই খোদাইকারের নামও আসে। এটা একবারই এসেছিল। যেহেতু তোমাদের এখানে দেয়া রয়েছে, একটু পারলে মনে রেখো, যেটা হচ্ছে দেখো এই যশোধর্মনের বন্দাসর শিলালিপি, এখানেও দেখো এখানে উৎকীর্ণ করছেন গোবিন্দ, আর এর উৎকীর্ণ করছেন ঈশ্বর। এটা মনে রাখা খুব চাপ, বুঝতে পারছি, তবে চেষ্টা করো just বলে রাখি। এরকম ধরনের কোশ্চেন অলরেডি এসেছে। রচনাকার আর উৎকীর্ণকার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। রচনাকার উৎকীর্ণকার হচ্ছে কিন্তু এক করে ফেলেন। যিনি রচনাকার তিনি হচ্ছেন কবি, আর যিনি উৎকীর্ণকার তিনি হচ্ছেন কে, মিস্ত্রি। ইঞ্জিনিয়ার হচ্ছে প্ল্যান দেয়, আর ঘর তৈরি করে কে, রাজমিস্ত্রি।
দুটোর মধ্যে এক করে দিলাম, দুটো আলাদা হয়ে গেছে। দ্বিতীয় এই পুলকেশী থেকে ওইটা খুব আসে, এর সময়কালটাও আসে। সময়কালটা তোমরা সবাই জানো, সমুদ্রগুপ্তের সময়কালটা, হর্ষবর্ধনের সময়কালটা, হর্ষবর্ধনের একটু পরেই হচ্ছে তোমার দ্বিতীয় পুলকেশী আসে। দ্বিতীয় পুলকেশী নরসিংহগুপ্তের মধ্যে যুদ্ধ হয়েছিল তোমরা জানো, হর্ষবর্ধন পরাজিত হয়েছিল। তো ইতিহাসটাও একটু তোমাদের খেয়াল রাখতে হবে। এটা বেশ ডিটেলসে দেওয়া হয়েছে। আর কিছু নেই লিপিতে। এবার আমরা যদি জিস্ট করি, আমরা আজকে কি কি বললাম, তা বললাম যে লিপি বা অভিলেখ কি, অভিলেখ শব্দটা কিভাবে আসছে, অভিলেখ শব্দের অর্থ বললাম। এবার আমাদের কিছু স্পেসিফিক্যালি, তারপর হচ্ছে ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপিটা যেহেতু মূল লিপি, সেই লিপি থেকে সমস্ত মানে বিশেষ করে সংস্কৃত বা এদের উদ্ভব হচ্ছে, সেই জন্য ব্রাহ্মী লিপি সম্পর্কে আমরা পড়লাম, এবং ব্রাহ্মী লিপির উৎপত্তি বা ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী নামকরণ কিভাবে হয়েছে সেটা আমরা দুটো মিট করলাম। একটা হচ্ছে ব্রাহ্মী থেকে এসছে, আর একটা হচ্ছে ব্রহ্মা যেহেতু এই লিপির স্রষ্টা, সেই জন্য ব্রাহ্মী লিপি এরকম বলা হচ্ছে। তারপর কি বললাম যে ব্রাহ্মী লিপির ইতিহাস সম্পর্কে, ব্রাহ্মী লিপির কি বিভাগগুলো রয়েছে, সেই বিভাগগুলো সম্পর্কে আমরা একটু পড়লাম। তারপর আমাদের অশোকের যে শিলালেখ, চতুর্দশ শিলালেখ, সেই শিলালেখ সম্পর্কে আমরা একটু জানলাম। আমরা ডিটেলসে পড়িনি, কারণ হচ্ছে ডিটেলসে পড়ার এই মুহূর্তে মানে আমার পড়ানোর দরকার নেই, সেটা তোমাদের ডিটেলসে পড়তে হবে। এবং কিভাবে পড়বে, কি কি কোশ্চেন হয় সেটা আমরা দেখলাম, যে ওই শিলালেখ, তার স্থান, কি ভাষায় লেখা, কি লিপিতে লেখা, কে উৎকীর্ণ করছেন, কোন স্থানে পাওয়া যাচ্ছে, তার থেকে বিশেষ যদি কোনো সূক্তি বা কোনো লেখা যদি পাওয়া যায়, সেটা আমাদের মুখস্থ করতে হচ্ছে। এই কটা, প্রতিটা লিপির সেম জিনিস, ঠিক আছে? তো আশা করছি তোমাদের যে কটা পিডিএফ দেওয়া হয়েছে এর মধ্যে থেকে তোমাদের কোশ্চেন আসবে, এবং আমি আশা করব যে তোমরাও একটু মনোযোগ দিয়ে পড়বে। এবং আমি যেভাবে বললাম তোমরা যদি খাতায় রেডি করো, খাতায় রেডি করলে কি হয়, তোমার খাতায় রেডি করার সময় তোমাদের নিজেদেরও একবার পড়া হয়ে যাচ্ছে, প্লাস কি হচ্ছে বুঝতে পারো, এবং ওই বিষয়টা দেখবে সোজা হয়ে যাচ্ছে। আমি কালকে সবার খাতা চেক করব, কালকে রাত, কালকে কারোর প্রবলেম আছে ক্লাস নিলে? কালকে ক্লাস করবে না সানডে ক্লাস করবে? আমার মনে হয় কালকে একটু ছুটি দেওয়ার প্রয়োজন আছে নাকি? কালকে একটু ছুটি না তো, এই লিপিটা অনেক কঠিন বিষয় তো, কালকে তোমরা লিপিটা কমপ্লিট করো নাকি? তোমরা যা বললো আমার কোনো সমস্যা নেই, কারণ আমি রাতে ফ্রি থাকি। কবে ক্লাস করবে দাদা? বলছি কালকে তোমরা ক্লাস করতে চাও না কালকে লিপিটা তোমরা রেডি করে নেবে? না না, কালকে মানে কাল যদি ছুটি থাকে তাহলে কবে ক্লাস করবে? রবিবার হোক। আচ্ছা, আর তাহলে তোমরা তোমার যদি, কাজ কি কি থাকছে, লিপিটা আর কি? আর রিসার্চটা তো সানডে পরীক্ষা নিচ্ছি, হ্যাঁ, ক্লাসের পরে পরীক্ষা হবে। তাহলে কালকে লিপিটা পরীক্ষা নিয়ে নিতে পারো। কালকে লিপিটা পরীক্ষা নিয়ে নাও। লিপিটা এত তাড়াতাড়ি পরীক্ষা কি করে হবে? লিপিটা একদমই পড়া হয়নি তো। কালকে তাহলে রিসার্চটা দিয়ে দাও, রবিবার লিপিটা দাও। কালকে রিসার্চটা ঠিক আছে, রিসার্চ না, তাহলে কমিউনিকেশন, রবিবার। কমিউনিকেশন, রিসার্চ না, আচ্ছা, কমিউনিকেশন তো সোজা। হুম, তাহলে কালকে কমিউনিকেশন ওর টেক্সটটা দাও, লিপিটা তাহলে সানডে করে দিই নাকি? ঠিক আছে। ক্লাসটা তাহলে কাল অফ থাকছে তো? তোমরাই বলো কালকে ক্লাস করো না সানডে ক্লাস করো? ঠিক আছে দাদা, কালকে ক্লাসটা অফ করে দাও, কালকে লিপিটা পড়ি। হ্যাঁ, তুমি অফই থাকুক তাহলে। হুম। তাহলে কাল অফ থাক, সানডে তাহলে তোমাদের ক্লাস হবে। হ্যাঁ, সানডে যদি বিকালে ক্লাস নিয়ে জানিয়ে দেবো, বা রাতে এই টাইমটাই হোক, খারাপ না, ভালো। ঠিক আছে, চলো তাহলে আজকে আর নতুন বিষয়ে কথা বলি। 10টা বাজে। হ্যাঁ, নতুন বিষয়ে না নেওয়াই ভালো, অনেকটা টাফ বিষয় তো, আজকে নতুন বিষয় না অ্যাড করাই ভালো, এটাই থাক।
ঠিক আছে নাকি করাবো তোমরা বলে করাবো আমার সমস্যা না না থাক থাক। ওকে সবাই একমত তো নাকি হ্যাঁ ঠিক আছে।